আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে নিয়মিত অর্থনীতির অনলাইন ক্লাসে স্বাগত। করোনাকালীন এই ক্রান্তি লগ্নে আমি তোমাদেরকে দুটো নির্দেশনা দিতে চাই। আমি আশা করছি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, ভালো আছো। তোমরা বাসায় থেকে কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে 10 সেকেন্ড ধরে ভালোভাবে নিয়ম মতো হাত ধুতে করবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবার চলো আমরা ক্লাস শুরু করি। আমি ইশরাত জাহান লাবণী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে অর্থনীতি তোমাদের সপ্তম অধ্যায়ের উপরে ক্লাস নেওয়া হবে। অধ্যায়ের নাম অর্থ ও ব্যাংক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা পাঠ শেষে যেটা জানবে সেটা হলো অর্থ ও অর্থের কার্যাবলী সম্পর্কে, কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে, বাংলাদেশ কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও সমবায় ব্যাংক সম্পর্কে। আলোচ্য বিষয়: অর্থ ও অর্থের প্রকারভেদ, অর্থের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংক ও কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক ও এর কার্যাবলী, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আসি অর্থ কি। একটু চিন্তা করো তো বন্ধুরা, যে অর্থ কি। তোমাদের মাথার মধ্যে নিশ্চয় অনেকগুলো অ্যান্সার চলে এসেছে। যে অর্থ যেটা দিয়ে আমরা কোনো জিনিস ক্রয় করি, যেটা দিয়ে দেখা যাচ্ছে যে একটা জিনিস নিচ্ছি, সেটার বিনিময়ে আমরা অর্থ দিচ্ছি। হ্যাঁ, অর্থ হলো সেটাই। আমরা আজকে একটু গুছিয়ে অ্যান্সারটা দেখব। আমি অর্থ যে আমাদের অর্থের যে আবির্ভাব হলো তার আগে আমাদের যে সমস্যাগুলো হতো, আমি সেই সমস্যাগুলোর কথা একটু বলবো। যেমন অর্থ যখন আবির্ভাব হয়েছিল না, তার আগে আমরা দ্রব্য বিনিময় করতাম। যেমন একজন তাঁতি শাড়ি তৈরি করছে, আর একজন কৃষক, তার কাছে একটা ছাগল আছে। এখন ওই কৃষকের একটা শাড়ি দরকার, কিন্তু ওই তাঁতির ওই ছাগলটার প্রয়োজন নেই। কিন্তু ওই কৃষকের কাছে ছাগলটি ছাড়া বিনিময় করার মতো আর কিছুই নেই। তাহলে কি হলো শিক্ষার্থীবৃন্দ? যেহেতু ওই কৃষকের শাড়ি দরকার কিন্তু তাঁতির ছাগলের প্রয়োজন নেই, তাহলে এই ক্ষেত্রে অভাবের অমিল দেখা দিচ্ছে। যে কারণে আমরা দ্রব্য বিনিময় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, আর এই সমস্যাগুলো দূর করতে আমাদের অর্থের আবির্ভাব ঘটে। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ সর্বজন স্বীকৃত ও গৃহীত। দেখো, সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে অর্থ বলে। তাহলে অর্থ সংজ্ঞানে কি আসছে? অর্থ হতে হলে কি হতে হবে? যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে আমরা অর্থ বলি। এখন দেখো, তৈরির উপকরণের দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে ধাতব মুদ্রা এবং কাগজি নোট। কাগজি নোট তোমরা সবাই জানো। ধাতব মুদ্রা হলো আমরা যেগুলোকে কয়েন বলি, সেটা হলো ধাতব মুদ্রা। তাহলে তৈরির উপকরণের দিক থেকে অর্থ দুই প্রকার, যথা ধাতব মুদ্রা আর কাগজি নোট। এখন এই ধাতব মুদ্রা আমাদের দেশে কোনগুলো আছে? 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে। আর এই ধাতব মুদ্রাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রামাণিক মুদ্রা আর একটা প্রতীকী মুদ্রা। এবার আসি কাগজি নোট। কাগজি নোট কাকে বলে? যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি হয় তাকে কাগজি নোট বা মুদ্রা বলা হয়। কাগজি নোট তোমরা জেনে থাকবে যে আমাদের আগে কাগজি নোট ছিল আমাদের দেশে 9টি, এখন 10টি হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের কাগজি নোটগুলো কোনগুলো ছিল? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট। সাম্প্রতিককালে 200 টাকার একটা নোট, কাগজি নোট বের হয়েছে। এখন এই কাগজি নোটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা আর একটা অরূপান্তরযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা কি? রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মাত্র সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে।
অর্থাৎ রূপান্তরযোগ্য মুদ্রা হলো যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মাত্র সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে। আর এই রূপান্তরযোগ্য মুদ্রাগুলো হচ্ছে 1 টাকা ও 2 টাকার নোট বাদে সবগুলো যে আমাদের কাগজি নোটগুলো আছে সবগুলোই রূপান্তরযোগ্য মুদ্রা। এরপরে আসছে অরূপান্তরযোগ্য মুদ্রা। অরূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা সোনা রূপা পাওয়া যায় না। বাংলাদেশের রূপান্তর অযোগ্য কাগজি নোট হলো 1 টাকা ও 2 টাকার নোট। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে যে কোনগুলো 1 টাকা ও 2 টাকার নোট কোন ধরনের মুদ্রা, তাহলে সহজেই আমরা অ্যান্সার দিতে পারবো অরূপান্তরযোগ্য মুদ্রা। এবং রূপান্তরযোগ্য মুদ্রা কোনগুলো যদি আমরা মনে রাখতে চাই তাহলে শুধু 1 টাকা আর 2 টাকা বাদ দিলে বাকি সবগুলো নোট হচ্ছে আমাদের রূপান্তরযোগ্য মুদ্রা। এবার আসছে গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থ কয় প্রকার। গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থ 2 প্রকার। একটা আসছে বিহিত অর্থ আর একটা ব্যাংক সৃষ্ট অর্থ। বিহিত অর্থ যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে। যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে। আমাদের দেশের বিহিত অর্থ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত ধাতব মুদ্রা ও কাগজি নোট নিয়ে গঠিত। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় আসে যে বিহিত অর্থ কি, তাহলে আমরা সহজে অ্যান্সারটা দিতে পারবো। বিহিত অর্থ 2 প্রকার। কি কি? অসীম বিহিত অর্থ এবং সসীম বিহিত অর্থ। বিহিত অর্থ 2 প্রকার, অসীম বিহিত অর্থ এবং সসীম বিহিত অর্থ। অসীম বিহিত অর্থ কি? অসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে। অর্থাৎ অসীম বিহিত অর্থের ক্ষেত্রে দেনা পাওনা পরিশোধ করতে পাওনাদার তা এই অর্থটা নিতে বাধ্য থাকবে, কিন্তু সসীম বিহিতর ক্ষেত্রে আমরা জনগণকে বাধ্য করতে পারবো না এই অর্থগুলো নিতে। এখন এই অসীম বিহিত অর্থ কোনগুলো? অসীম বিহিত অর্থগুলো হলো সবগুলো কাগজি নোট। সবগুলো কাগজি নোট হলো আমাদের অসীম বিহিত অর্থ। আর সসীম বিহিত অর্থ হলো সবগুলো মুদ্রা, অর্থাৎ ধাতব মুদ্রা। 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকার ধাতব মুদ্রা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সহজেই তাহলে সসীম বিহিত অর্থ আর অসীম বিহিত অর্থের ভিতরে পার্থক্যটা সহজেই করতে পারবে। এখান থেকে তোমাদের সেম প্রশ্ন আসে যে দেখা যাচ্ছে যে কোনগুলো অসীম বিহিত অর্থ বা কোনগুলো সসীম বিহিত অর্থ, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে সসীম বিহিত অর্থগুলো হচ্ছে যেটা সবগুলো ধাতব মুদ্রা, আর অসীম বিহিত হচ্ছে সবগুলো কাগজি নোট। এবার আসছে অর্থের কার্যাবলী। শিক্ষার্থীবৃন্দ, অর্থের কি কি কাজ, অর্থ দিয়ে আমরা কি কি কাজ করি? অর্থের কাজ হলো 4টি। প্রথমটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন ও লেনদেনের বাহন। বিনিময়ের মাধ্যম, অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময় লেনদেন সম্পন্ন হয়। যেমন আমি একজন ক্রেতার কাছ থেকে একটা দ্রব্য ক্রয় করছি, তার বিনিময়ে আমি তাকে টাকা অর্থ দিচ্ছি। এই যে সহজে বিনিময় করা যাচ্ছে। আমি প্রথমে সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম অর্থ আবির্ভাবের পূর্বে আমাদের দ্রব্য বিনিময় করতে গিয়ে যে সমস্যাটা হতো, সেই সমস্যাটা আমাদের অভাবটা পূরণ করেছে অর্থের আবির্ভাবের ফলে। সুতরাং বলা যায় অর্থ বিনিময় সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। এরপরে আসছে মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক, মিটার যেমন দৈর্ঘ্যের, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, ঠিক তেমনি অর্থ ও সেবার মূল্যের পরিমাপক হিসেবে আমরা অর্থকে ব্যবহার করি। উদাহরণস্বরূপ বলা যায় আমি একটি বাজারে গিয়ে একটা বই কিনলাম 50 টাকা দিয়ে। এখন বইটা কেনার পরে আমি বিক্রেতাকে 50 টাকা দিলাম। তাহলে উক্ত এই 50 টাকাটা কি হলো? ওই বইটার পরিমাপক হলো, অর্থাৎ মূল্যের পরিমাপক হলো। এরপরে আসছে সঞ্চয়ের বাহন। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব হয় না। আবার সেবা, যেমন মা তার সন্তানকে লালন পালন করছে বা সেবা করছে, আবার নার্স একটা রোগীকে সেবা করছে, সেক্ষেত্রে এটা হলো জীবন্ত, অর্থাৎ যখন দিচ্ছে তখনই এটা শেষ হয়ে যাচ্ছে। এটা সঞ্চয় করে রাখার কোনো ওয়ে নাই। সেই কারণে সঞ্চয় বাহন হিসেবে আমরা অর্থকে সবচেয়ে ভালো মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারি।
এরপরে আসছে লেনদেনের বাহন। এখানে লেনদেনের বাহন বলতে বোঝাচ্ছে ভবিষ্যৎ দেনা পাওনাকে। ভবিষ্যৎ দেনা পাওনা, যেমন একজন ব্যাংক থেকে ঋণ নেয় বা কারো কাছ থেকে ধার নিচ্ছে, এই ভবিষ্যতের দেনা পাওনাটা আমরা অর্থের মাধ্যমে করতে পারি খুব সহজেই। এরপরে আসছে আমাদের অধ্যায়টার নাম অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আমরা অর্থ সম্পর্কে জেনে নিলাম, এবার আমরা কয়েকটা ব্যাংক সম্পর্কে জানবো, বাংলাদেশের কিছু ব্যাংক সম্পর্কে। যেমন প্রথমে আসি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে। বাণিজ্যিক ব্যাংক, শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে। এখন বাণিজ্যিক ব্যাংক কোনগুলো তোমরা হয়তো অনেকেই জানো, তারপরে আমি একটু বলে দিচ্ছি। বাণিজ্যিক ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এগুলো সবই হলো বাণিজ্যিক ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। তাহলে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা কি বলছে? যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাদেরকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, বাণিজ্যিক ব্যাংকটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ জমা নিচ্ছে এবং ওই পাবলিক বা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী তাদেরকে আবার ঋণ প্রদান করছে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলছে। এই ব্যাংকে অনেক সময় বাণিজ্যিক ব্যাংকে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়। কেন? দেখো, যখন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে আমানত হিসেবে টাকা জমা রাখছে, তখন আমানতকারীকে ব্যাংক কম হারে সুদ প্রদান করছে। কিন্তু যখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করছে, তখন ওই ঋণ প্রদানকারীর কাছ থেকে ব্যাংকটা অধিক হারে, অর্থাৎ জামানতকারীর চেয়ে একটু বেশি হারে সুদটা গ্রহণ করছে। এখন এই যে সুদ জামানতকারীর কাছ থেকে কম হারে সুদ, জামানতকারীকে কম হারে সুদ দেওয়ার ফলে কি করছে, যে সবটা তাদের অর্থ, জামানতকারীর সব অর্থটা ঋণ হিসেবে প্রদান করতে পারছে না, কারণ তাদেরকে তাদের আবার ওই জামানতকারীর চাহিদা অনুযায়ী যে কোনো সময় যদি চাওয়া মাত্র ওই টাকাটা তাকে প্রদান করতে হবে। আর এই কারণে বাণিজ্যিক ব্যাংক স্বল্প সময়ের জন্য ঋণ প্রদান করে। আর এই স্বল্প সময়ের জন্য ঋণ প্রদান করার জন্য বাণিজ্যিক ব্যাংককে বলা হয় স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী বা স্বল্প মেয়াদী ঋণের কারবারি। এই টাইপের প্রশ্ন তোমাদের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে, যে কোন ব্যাংককে স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়। এরপর শিক্ষার্থীবৃন্দ, এই যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানবো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, প্রথমে আসছে আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে, কিভাবে আমানত গ্রহণ করে? বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে 3 ধরনের। কি কি? একটা হলো চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত। চলতি আমানতটা কি? চলতি আমানতের অর্থ আমানতকারী যে কোনো সময় উঠাতে পারে। চলতি আমানতের অর্থ আমানতকারী যে কোনো সময় উঠাতে পারে, এজন্য এই আমানতের উপর কোনো প্রকার সুদ দেওয়া হয় না। তাহলে চলতি আমানত, কোন ধরনের আমানতের উপর কোনো প্রকার সুদ দেওয়া হয় না? চলতি আমানতের উপরে। এরপরে আসছে সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানতের অর্থ একটা নির্দিষ্ট সময় মেয়াদে, সাধারণত সপ্তাহে 2 বার উঠানো যায়। তাহলে সঞ্চয়ী আমানতে, চলতি আমানতে যে কোনো সময় উঠাতে পারে, সঞ্চয়ী আমানতে সপ্তাহে 2 বার অন্তত উঠাতে পারবে। আর এই আমানতের উপরে ব্যাংক অল্প হারে সুদ প্রদান করে। এরপরে আসছে স্থায়ী আমানত। এই আমানত নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়, সেটা হতে পারে 3 মাস, 6 মাস, 6 বছর, 7 বছর, 5 বছর ইত্যাদি। এই ক্ষেত্রে আমানতকারীকে ব্যাংক অধিক হারে সুদ প্রদান করে, তবে এক্ষেত্রে কিছু আমানতকারীকে বিধিনিষেধ পালন করতে হয়। এরপরে আসছে ঋণ দান করা। ঋণ দান করা, বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতের একটা নির্দিষ্ট অংশ আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। উপযুক্ত জামানত ও বন্ধকি, যেমন মূল্যবান ধাতু, ধাতব মুদ্রা, এগুলো বন্ধক রেখে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে। এরপরে আসছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময় মাধ্যম হিসেবে চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, এগুলোর মাধ্যমে বিনিময়ের মাধ্যম
সৃষ্টি করছে। এরপরে আসছে রেমিটেন্স, অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য ব্যাংকে নিরাপদ ও দ্রুত সহজে অর্থটা বিনিময় স্থানান্তর করতে পারছে। সেটা হতে পারে চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে। এরপরে আসছে রেমিটেন্স। রেমিটেন্সটা কি শিক্ষার্থীবৃন্দ? রেমিটেন্স হচ্ছে আমাদের দেশের অনেক জনসংখ্যা বা মানব সম্পদ অন্য দেশে গিয়ে তারা যখন পরিশ্রম করছে বা চাকরি করছে, তাদের উপার্জিত অর্থ যখন আমাদের দেশে প্রেরণ করছে, সেটাই হচ্ছে রেমিটেন্স। বিদেশে কর্মরত সকল জনসাধারণের বৈদেশিক আয় সংগ্রহ করে এবং দেশীয় সংশ্লিষ্ট মালিকদের কাছে পৌঁছে দেওয়ার যে সেবাটা প্রদান করছে, সেটা হলো বাণিজ্যিক ব্যাংক। এরপর আসছে সঞ্চয় বৃদ্ধি। সঞ্চয় বৃদ্ধি বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করছে। আমানত হিসেবে গ্রহণ করার ফলে ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসায় ও উৎপাদন কাজে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করছে। এভাবে বাণিজ্যিক ব্যাংক দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। এরপরে আসি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে এবং সমগ্র ব্যাংকের অভিভাবক হিসেবে বা মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। আমরা যে বাণিজ্যিক ব্যাংকগুলো দেখলাম, এই ব্যাংকগুলোকে কিন্তু পরিচালনা করে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটা প্রত্যেকটা স্বাধীন দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। প্রত্যেকটা স্বাধীন দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম ভারত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম। অর্থাৎ প্রত্যেকটা স্বাধীন দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, যে ব্যাংকের কাজ হলো অন্যান্য সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করা, তাদের সমস্যা সমাধান করা, তাদেরকে প্রয়োজনে ঋণ প্রদান করা ইত্যাদি। তবে এই ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। কিন্তু আমরা বাণিজ্যিক ব্যাংকের বেলায় দেখলাম, ওদের বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্যই হলো মুনাফা সর্বোচ্চকরণ করা, মুনাফা অর্জন করা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে যেটা, সেটা হলো মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ করা। এরপর আসছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী প্রথমে আসে নোট ও মুদ্রা প্রচলন। এই যে আমাদের দেশের বিভিন্ন নোট বা অর্থ মুদ্রাগুলো আমরা দেখলাম, এগুলো কোন ব্যাংক ছাপায়, কোন ব্যাংকের কাজ এটা? এই নোট ও মুদ্রা প্রচলন করে একমাত্র দেশের চাহিদার সাথে সংগতি রেখে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসছে সরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব আয় করে তার ওই রাজস্ব আয়টা সরকার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এবং সরকার যখন বিপদকালীন মুহূর্তে বা আর্থিক সংকটের সময় সরকার স্বল্প দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে হলো এই কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটা হলো সরকারি ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে এই সরকারের কেন্দ্রীয় ব্যাংক। এরপর আসছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংক প্রথমে বলেছি কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক দেশের নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। অর্থাৎ এই যে যেমন আমাদের এক্সিম ব্যাংক আছে বা বিভিন্ন ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর শাখা এক একটা জায়গায় দেখা যাচ্ছে সব জেলাতেই সম্প্রসারিত হয়েছে, কিন্তু এইটা যদি সম্প্রসারিত করতে চায় তবে অবশ্যই তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে এবং সে কেন্দ্রীয় ব্যাংকের দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে ওই ব্যাংকগুলোকে পরিচালিত করে। এই জন্যই বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকেরও ব্যাংক। এরপর আসছে সর্বশেষ ঋণদাতা।
আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বিভিন্ন আর্থিক সংকটের সম্মুখীন হয়, বিভিন্ন উৎস থেকে যখন তারা ঋণ গ্রহণে ব্যর্থ হয়, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিভিন্ন জামানতের বিপরীতে খুব সহজেই ঋণ গ্রহণ করতে পারে। এরপর আসছে বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ। বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ। বিনিময় হার কি হচ্ছে? বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা রক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে থাকে। যেমন এক্ষেত্রে ডলার হতে পারে, ইউরো হতে পারে, এগুলোর বিনিময় হারটা নির্ধারণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। এরপর আসছে নিকাশ ঘর। নিকাশ ঘর নিকাশ ঘর নিকাশ ঘরটা কি? নিকাশ ঘর বলতে এমন একটি কক্ষ, স্থান বা প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে একটি নিকাশ পদ্ধতির মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা সংক্রান্ত হিসাবে নিষ্পত্তি করে। এরপরে আসছে আমরা বাংলাদেশে আরো কিছু ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো সম্পর্কে একটু জেনে নিব। সেগুলো কি হচ্ছে? বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, স্বনির্ভর অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, স্বনির্ভর অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। এটা হতে পারে স্বল্প মেয়াদী, হতে পারে দীর্ঘমেয়াদী, আবার হতে পারে মধ্যম মেয়াদী। এরপরে আসছে গ্রামীণ ব্যাংক। গ্রামের অতি স্বল্প জমির মালিক। তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে জেনে নেবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নোবেল পুরস্কার লাভ করেন। গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংকটা 1983 সালে একটি বিশেষ অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। শিক্ষার্থীবৃন্দ, এই গ্রামীণ ব্যাংকের কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানে যদি বলতে হয় তাহলে বলা যায় 30 লক্ষ দরিদ্র জনগণ। গ্রামীণ ব্যাংকের আইনত প্রধান মালিক হচ্ছে 30 লক্ষ গ্রাহকবৃন্দ। এরপর আসছে সমবায় ব্যাংক। সরকার ও দেশের সমবায়ের যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশ সমবায় ব্যাংক। সমবায় ব্যাংকটা পরিচালিত হচ্ছে সরকার ও দেশের সমবায়ের যৌথ মালিকানায়। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের মূল উদ্দেশ্য। এই যে সরকার ও দেশের সমবায়, এদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বল্প আয়ে স্বল্প সুদে ঋণ প্রদান করা হচ্ছে সমবায় ব্যাংকের মূল উদ্দেশ্য। ব্যাংকটির শেয়ারের 86% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো। কত পার্সেন্ট মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো? 86%। আর বাকি থাকবে 14%। এই 14% মালিক হলো সরকার। তাহলে সমবায় ব্যাংকের 86% মালিকানায় থাকে সমবায় প্রতিষ্ঠানগুলোর, আর 14% মালিকানা থাকে সরকারের। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব সহজে, আমি আশা করছি ক্লাসটা খুব ভালোভাবে অনুধাবন করেছো, ভালোভাবে ক্লাসটা করেছো। এরপরে নিশ্চয়ই আমি তোমাদের একটা মূল্যায়ন নিব। মূল্যায়নে এই ধরনের প্রশ্ন হতে পারে যে অর্থ কি? অর্থ কি? অর্থের কাজ কয়টি? কোন ব্যাংককে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। আগামী দিন তোমাদের টপিক নামবে অধ্যায়ের উপরে, সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আশা করছি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে করেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকলে ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।